হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 9 নবম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টারের নামকরণ আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এটির প্রথম পার্টে বা প্রথম ভিডিওতে তোমরা দেখেছো ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লব কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কার বিরুদ্ধে হয়েছিল এবং ফরাসি বিপ্লবের যে কারণগুলো সেগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। আমরা জেনেছিলাম যে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট বা পটভূমি বা কারণ হিসেবে দায়ী ছিল ফরাসি সমাজ ব্যবস্থা, যেটিকে রাজনৈতিক কারাগার বলে ব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বর কারণ ছিল ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, যেটিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়েছে। 3 নম্বর কারণ ছিল দৈব রাজতন্ত্র। 4 নম্বর কারণ ছিল ফরাসি স্বৈরাচার এবং ত্রুটিপূর্ণ অর্থনীতিতে ফরাসি দার্শনিকদের সমালোচনা। উক্ত কারণগুলির জন্য প্রথমে অভিজাত শ্রেণী বিদ্রোহ করে এবং সেটি অভিজাত বিপ্লব নামে পরিচিত হয় এবং পরবর্তীকালে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ ফ্রান্সের সাধারণ মানুষ যখন বিপ্লব করে সেটি হয় ফরাসি বিপ্লব এবং তার চূড়ান্ত পরিণতি ঘটে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই, যখন ফ্রান্সের সাধারণ মানুষ ফ্রান্সের উত্তেজিত জনতা বাস্তিল দুর্গ ধ্বংস করে। এতটা পর্যন্ত অলরেডি আলোচনা হয়েছে। আজ আমরা জানবো তার পরবর্তী ঘটনাক্রম। আমরা জেনেছিলাম 1614 খ্রিস্টাব্দ, সেই 1614 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন বসেছিল। তারপর থেকে স্টেটস জেনারেলের অধিবেশন বসেনি। রাজা ষোড়শ লুই বাধ্য হন 175 বছর পর আবার স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে। এই যে স্টেটস জেনারেলের অধিবেশন বসে, সেই অধিবেশনে 1789 খ্রিস্টাব্দে 17ই জুন এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ যারা থার্ড স্টেট, যারা সাধারণ মানুষ, এদের যারা প্রতিনিধি ছিলেন, সেই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা নিজেকে জাতীয় সভা বলে ঘোষণা করে। এই অধিবেশনে দেখা যায় 3টে শ্রেণীর প্রতিনিধিরা মিলে এই তৃতীয় সম্প্রদায়কে অর্থাৎ জাতীয় সভাকেই ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার জন্য দায়িত্ব দেওয়া হয়। ফ্রান্সের এই জাতীয় সভায় ছিলেন শিক্ষিত লোকেরা, তারা ছিলেন দার্শনিকদের দ্বারা প্রভাবিত। অর্থাৎ এই সংবিধান সভার মূল চালিকা শক্তি ছিল আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী তথা পূর্বতন যারা সরকারি কর্মচারী, তারা তৃতীয় সম্প্রদায় অর্থাৎ জাতীয় সভার প্রতিনিধি। তাদের উপর যখন এই যে নতুন সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়, তখনই এই জাতীয় সভায় পরিণত হয় কিসে? সংবিধান সভায়। এবং এই সংবিধান সভা 2 বছর 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ পর্যন্ত 2 বছর পরিশ্রমের পর ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করে এবং এটি ছিল প্রথম লিখিত সংবিধান। এটিকে 1791 খ্রিস্টাব্দের সংবিধান বলা হয়। সংবিধান সভা প্রাথমিকভাবে 2টি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথম ছিল সামন্ত প্রথার বিলুপ্তি এবং দ্বিতীয়ত ছিল ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা বা মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। অর্থাৎ এই সংবিধান সভা সামন্ত প্রথার বিলুপ্তি ঘটায় এবং 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা করে। এই যে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়, এর দ্বারা ফ্রান্সে সামন্ত প্রথা বিলুপ্ত হয়। 2 ভূমিদাস প্রথার অবসান ঘটানো হয়। 3 সামন্তকর, কর্ভী বা বেগার খাটা, টাইট বা ধর্মকর প্রভৃতি আদায় নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। 4 সামন্ত শ্রেণীর যে বিশেষ অধিকার ছিল সেগুলোর বিলুপ্তি ঘটে। 5 আইনের সাম্য ও ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয়। এইভাবে 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্টের ব্যক্তি ও নাগরিক অধিকার বা মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মাধ্যমে ফরাসি জনগণ পূর্বতন যে সমাজ ব্যবস্থা বা ওসিয়া রেজিম তার অবসান ঘটায় এবং ফ্রান্সের জনগণকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এই যে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, এই বিপ্লবের পশ্চাতে নারীদের অবদানও কম ছিল না। নারীরাও যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। সেই 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবে যে নারীরা উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আলম দা গুজ, শার্লট কোর্তে, পলিন লিও, মেরি কুয়ো, ক্লেয়া লাকম্বো প্রমুখ নারীরা পুরুষের সঙ্গে সহযোদ্ধা হিসেবে ফরাসি বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা
পালন করেছিলেন। ফ্রান্সের পুরুষেরা যখন রাজতন্ত্রের বিরোধিতায় ব্যস্ত, খাদ্যাভাব চলছে, মুদ্রাস্ফীতি চলছে, যখন তারা রুটি বা তাদের প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো সেগুলো যখন তারা যোগান দিতে পারছে না, সেই নারীরা, প্যারিসের সেই নারীরা বৃষ্টি উপেক্ষা করে, প্রবল বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৬,০০০ মহিলা একসঙ্গে শোভাযাত্রা করে এবং ভার্সাইয়ের রাজপ্রাসাদ পৌঁছায় এবং সেই ভার্সাইয়ের রাজপ্রাসাদে পৌঁছে সেই রাজপ্রাসাদের যারা রক্ষী ছিল সেই রক্ষীদের হত্যা করে দিয়ে রাজ পরিবারের লোকদের বন্দী করেন এবং তাদের ভার্সাই থেকে প্যারিসে আসতে বাধ্য করেন। এই যে রাজ পরিবারের বন্দী হওয়া, এটিকে ঐতিহাসিক রাইকার্ড রাজতন্ত্রের সব যাত্রা বলেছেন। ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ সাধন এবং নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, এই যে একটি বিশেষ অবস্থা, এটি ফ্রান্সের আভ্যন্তরীণ বিষয়েও একটি সংকট সৃষ্টি করে। কারণ তাদের মধ্যে, ফ্রান্সের জনগণের মধ্যে অনেকেই সেই রাজতন্ত্রের সমর্থক ছিলেন, রাজভক্ত ছিলেন। তাদের মনেও কিন্তু এই যে বিপ্লবী, সেই বিপ্লবীদের বিরুদ্ধে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে ফ্রান্সকে আবার জড়িয়ে পড়তে হয়েছিল বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে। অর্থাৎ একদিকে যেভাবে আভ্যন্তরীণ সংকট, দেশের ভিতরেই একটা আভ্যন্তরীণ সংকট চলছে, তার সঙ্গে সঙ্গে আবার ফ্রান্সকে মুখোমুখি হতে হয়েছিল বৈদেশিক যুদ্ধের। অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড, তিনি 1791 খ্রিস্টাব্দের 6 জুলাই পাদুয়া নামক স্থান থেকে এক ঘোষণাপত্র জারি করেন এবং এটিকে বলা হচ্ছে পাদুয়ার ঘোষণাপত্র। এই পাদুয়ার ঘোষণাপত্র দ্বারা তিনি, অস্ট্রিয়ার যুবরাজ লিওপোল্ড, ইউরোপের দেশগুলিকে ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থনে তথা ফ্রান্সের রাজাদের সমর্থনে ঐক্যবদ্ধ হতে আবেদন জানিয়েছিলেন। এর পরবর্তীতে আবার 27শে আগস্ট 1791 খ্রিস্টাব্দ অস্ট্রিয়ার যুবরাজ লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় উইলিয়াম পিলনিৎস নামক এক স্থানে মিলিত হন এবং সেই স্থান থেকে তারা একটি ঘোষণাপত্র জারি করেন এবং এটিকে বলা হচ্ছে পিলনিৎস এর ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের মাধ্যমেও তারাও যৌথভাবে, অর্থাৎ অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় উইলিয়াম, তারা যৌথভাবে ইউরোপীয় রাষ্ট্রগুলির কাছে আবেদন জানান ফ্রান্সের রাজতন্ত্র রক্ষার জন্য। এর পরবর্তীতে আবার প্রাশিয়ার এক সেনানায়ক যার নাম ব্রান্সউইক, তিনি 1792 খ্রিস্টাব্দে এক ঘোষণাপত্র করেন এবং এই যে ব্রান্সউইকের ঘোষণা কথা, সেটিকে বলা হচ্ছে ব্রান্সউইকের ঘোষণাপত্র। এবং এই ব্রান্সউইকের ঘোষণাপত্রে বলা হয়েছিল ফরাসি রাজ পরিবারের উপরে আঘাত আসলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। সেই সূত্র ধরে অস্ট্রিয়া এবং প্রাশিয়া যৌথ বাহিনী ফ্রান্সের সীমান্তে এসে পৌঁছায় 1792 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর। একদিকে যেভাবে ছিলেন অস্ট্রিয়া এবং প্রাশিয়া, অন্যদিকে ছিল ফ্রান্স এবং উভয় পক্ষের মধ্যে ভামির যুদ্ধ হয় এবং সেই ভামির যুদ্ধতেও দেখা যায় ফ্রান্স জয়ী হয় এবং এই অস্ট্রিয়া এবং প্রাশিয়া পরাজিত হন। এইভাবে বৈদেশিক আক্রমণের হাত থেকে ভামির যুদ্ধের মাধ্যমে ফ্রান্স রক্ষা পায়। এদিকে ফ্রান্সের অভ্যন্তরে দেশের মধ্যে আইনসভা রাজাকে ক্ষমতাচ্যুত করে এবং তার ফলে দেখা যায় উত্তেজিত জনতা রাজার সমর্থক সন্দেহ করে বহু মানুষকে জেলের মধ্যে ঢুকায় এবং জেলে ঢুকে 4 দিন ধরে 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত 1792 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে হাজার হাজার বন্দীকে নির্বিচারে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডকে বলা হয় সেপ্টেম্বর হত্যাকাণ্ড। ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে ছিল দুটো দল, জ্যাকোবিন দল এবং জিরোন্ডিন দল। তবে তাদের মধ্যে আদর্শগত সংঘাত ছিল, বিপ্লবের চরিত্র সম্বন্ধে, বিপ্লবের সময়কাল সম্বন্ধে তাদের মধ্যে বিভেদ ছিল এবং তার প্রভাব পড়েছিল সেই ফরাসি বিপ্লবে। গণভোটের মাধ্যমে 1792 খ্রিস্টাব্দে নতুন আইনসভা গঠিত হয় এবং এই আইনসভা জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত। এই রাজনৈতিক দলগুলো বেশিরভাগই সেই 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময়কার যে রাজা ষোড়শ-লুই, সেই পূর্ব বংশীয় রাজা ষোড়শ-লুই, সেই রাজাকে মৃত্যুদণ্ডের দাবি জানায় এবং এই প্রসঙ্গে জ্যাকোবিন নেতা রবসপিয়ার তিনি বলেন, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মারতে হবে।
সেই অনুসারে রাজার বিচার শুরু হয় এবং শেষ পর্যন্ত রাজাকে দোষী সাব্যস্ত করে 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে প্যারিসের সাধারণ মানুষের মাঝে, আম জনতার মাঝে গিলোটিন নামক যন্ত্রের সাহায্যে, গিলোটিন যেটি ডক্টর গিলোটিন নামে একজন ফরাসি চিকিৎসক আবিষ্কার করেছিলেন, সেই গিলোটিন নামক যন্ত্রের সাহায্যে প্রকাশ্যে আম জনতার মাঝে গিলোটিন যন্ত্রে শিরচ্ছেদ করা হয়, অর্থাৎ মাথাটা কেটে দেওয়া হয়, অর্থাৎ রাজা ষোড়শ লুই এর প্রাণদণ্ড দেওয়া হলো। এর পরবর্তীতে ফ্রান্সের পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। 1793 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত এই 13 মাস ধরে জ্যাকোবিন এবং জিরোন্ডিন দলের যৌথ প্রচেষ্টায় ফ্রান্সে একটি আপৎকালীন শাসন চালু হয় এবং এই সময় রাজা ষোড়শ লুইয়ের সমর্থক বা বিপ্লবী বিরোধী যে মানুষজন তাদের বন্দী করা হয়। 50,000-এরও বেশি মানুষকে গিলোটিন যন্ত্রের সাহায্যে হত্যা করা হয়। এই যে 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত ফ্রান্সের এই যে আপৎকালীন অবস্থা, এটিকে বলা হচ্ছে সন্ত্রাসের শাসন। এই সময় যখন ফ্রান্সে দেখা যাচ্ছে ফরাসি বিপ্লবের পরবর্তী অবস্থা চলছে, তখন ফ্রান্সের যে দুটো দল তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল জ্যাকোবিন দল, তারা সাকুলেতদের সমর্থন পেয়েছিলেন এবং তার ফলেই তারা জিরোন্ডিনদের ধ্বংস করে দিয়েছিলেন। এবং এই জ্যাকোবিন দলের প্রভাব দেখে ভারতে ব্রিটিশ শাসনকালের দাক্ষিণাত্যের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান, হায়দার আলীর পুত্র টিপু সুলতান, তিনি জ্যাকোবিন দলের সদস্য পদ লাভ করেন এবং জ্যাকোবিন পন্থীদের ভারতে তথা নিজ রাজ্যে আসার আমন্ত্রণ জানান। অর্থাৎ সুদূর সেই ফ্রান্সের ফরাসি বিপ্লবের প্রতি ভারতের শাসক টিপু সুলতানের এই যে সম্মান, এই যে শ্রদ্ধা, সেটি তার আন্তর্জাতিকতাবাদের পরিচয় দেয়। তবে এই যে সন্ত্রাসের শাসন, সেই সন্ত্রাসের শাসনের অধ্যায় শুরু করেছিলেন রবসপিয়ার, জ্যাকোবিন নেতা রবসপিয়ার। শেষ পর্যন্ত সেই রবসপিয়ারকেও আবার হত্যা করা হয়েছিল এবং এটি ঘটেছিল থার্মিডোর বা জুলাই মাসে। তাই এই রবসপিয়ার সহ তার 24 জন সহযোগীকে হত্যার যে ঘটনা, তাকে বলা হয় থার্মিডোরীয় প্রতিক্রিয়া। তবে এই যে রবসপিয়ার এবং তার যে সহযোগী, তাদের হত্যার সঙ্গে সঙ্গে দেখা যায় ফ্রান্সে জ্যাকোবিন শাসনেরও অবসান ঘটে। এরপরে আমাদের লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে এই যে ফরাসি বিপ্লব ঘটলো 1789 খ্রিস্টাব্দে, যে ফরাসি বিপ্লব ঘটলো, সেই ফরাসি বিপ্লবের প্রভাব কি, ফলাফল কি বা গুরুত্ব কি। ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় এই ফরাসি বিপ্লবী জন্ম দিয়েছিল 3টি শব্দের, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। সাম্য অর্থাৎ সকলে সমান, ফ্রান্সের সকল নাগরিক সমান। মৈত্রী অর্থাৎ সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং স্বাধীনতা অর্থাৎ ফ্রান্সের জনগণের স্বাধীনতা স্বীকৃত হয় এই ফরাসি বিপ্লবের মাধ্যমে। এবং পরবর্তীকালে এই যে ফরাসি বিপ্লবের 3টি আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেটি ফ্রান্সের জনগণের মধ্যে তো প্রভাব ফেলেই, তার পাশাপাশি আশেপাশের ইউরোপীয় যে দেশগুলো, সেগুলোতেও এই সাম্য, মৈত্রী আদর্শের প্রভাব ছড়িয়ে পড়ে। এই 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের ফলেই ফ্রান্সে যে মধ্যযুগীয় সামন্ততন্ত্র, সেই সামন্ততন্ত্রের অবসান ঘটে তথা ভূমিদাস প্রথা, সেই ভূমিদাস প্রথারও অবসান ঘটে। তার সঙ্গে সঙ্গে সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে। এই ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণার দ্বারা সামন্ত প্রথার অবসান, দাস ভূমিদাস প্রথার অবসান, বিভিন্ন ধরনের সামন্ত কর, করভি, টাইথ প্রভৃতি যেগুলো ফ্রান্সে প্রচলিত ছিল, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের মধ্যে প্রচলিত ছিল, সেগুলোর বিলুপ্তি ঘটে। তারপরে হচ্ছে এই যে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ঘটলো, এই ফরাসি বিপ্লবের ফলেই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা একটি নতুন সংবিধানের দাবি তুললেন এবং তারপরে দেখা যায় 1789 থেকে 1791 এই 2 বছরের পরিশ্রমের ফলে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচিত হয়। এই সংবিধানের মাধ্যমে ফ্রান্সের নাগরিকরা বিভিন্ন গণতান্ত্রিক অধিকার লাভ করে। সম্পত্তির ভিত্তিতে দেখা যায় জনগণকে সক্রিয় এবং নিষ্ক্রিয় এই 2 ধরনের নাগরিক তথা ভোটাধিকার দেওয়া হয়। সর্বশেষ যদি ফরাসি বিপ্লবের প্রভাব বলা হয়, তবে বলতে হয় এই ফরাসি বিপ্লব
ইউরোপ তথা বিশ্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের ফলেই লন্ডন, ম্যানচেস্টার, নটিংহাম সহ বেশ কয়েকটি শহরে সাংবিধানিক সংস্কার সমিতি গঠিত হয়। এই ফরাসি বিপ্লবের প্রভাবেই দেখা যায় আয়ারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। এই ফরাসি বিপ্লবের প্রভাবেই বেলজিয়ামবাসী নিজের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেন এবং তার পরিণতি হিসেবে তারা বেলজিয়াম যুক্তরাষ্ট্র লাভ করে। এই যে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, সেই ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েই পোল্যান্ডের অভিজাতরা তারাও আদর্শের দ্বারা, ফরাসি বিপ্লবের আদর্শের দ্বারা প্রভাবিত হন, উদ্বুদ্ধ হন এবং তারাও সংস্কারবাদী আন্দোলন শুরু করেন এবং ফ্রান্সের সংবিধানের অনুকরণে পোল্যান্ডেও দেখা যায় নতুন একটি সংবিধান গৃহীত হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে ফরাসি বিপ্লব কি, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কার বিরুদ্ধে হয়েছিল, তার সঙ্গে আমরা বুঝতে পারলাম ফরাসি বিপ্লবের কারণগুলো কি কি ছিল। তারপরে আমরা ফরাসি বিপ্লবের অগ্রগতি জানলাম। অতএব ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার, যেটি তোমাদের ছিল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এটিকে আমরা দুটো ক্লাসের মাধ্যমে বুঝে নিলাম এবং এই ক্লাসে আমরা ফরাসি বিপ্লবের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন, তার পরবর্তী ইতিহাসটা জানলাম এবং আমরা জানলাম সংবিধান সভার কথা, ব্যক্তি এবং নাগরিক অধিকার ঘোষণার কথা, আমরা জানলাম রাজা ষোড়শলুইয়ের মৃত্যুদণ্ড, তার পরবর্তীতে সন্ত্রাসের রাজত্ব এবং সর্বশেষ 1789 খ্রিস্টাব্দের এই যে ফরাসি বিপ্লব, সেটি ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে কেমন প্রভাব ফেলেছিল। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।